সত্যি বিয়ের আগে প্রত্যেক মঙ্গলবার করে আমি উপোস করেছি যাতে আমার কপালে একটা হ্যান্ডসাম বর জোটে। আর ঈশ্বর আমার কথা শুনেছে। আমার বর এত হ্যান্ডসাম আর গায়ের রং এত সুন্দর, আমি তো ভাবতেই পারছি না। একেবারে আপেলের মতো টুকটুকে লাল আর ফর্সা। আমার বরকে দেখে সবাই একেবারে জ্বলে যাবে। মৌমিতা বিয়ের দিন তার বরকে দেখে মনে মনে এসব কথাই ভাবতে থাকে, কারণ মৌমিতা দেখতে ভীষণই সুন্দরী। চোখ দুটো টানা টানা, ঠোঁট গোলাপি আর গায়ের রং টুকটুকে ফর্সা। আসলে কিছুদিন আগেই মৌমিতার সঙ্গে সায়ন্তনের বিয়ে ঠিক হয়, আর সায়ন্তনের গায়ের রং একেবারে টুকটুকে ফর্সা লাল। সেই ফর্সা লাল গায়ের রং দেখে মৌমিতা নিজেকে ঠিক রাখতে পারে না। সেই সায়ন্তনের ফটো দেখেই তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। আর সায়ন্তন এক নামকরা ব্যবসাদার, তার টাকারও কোনো অভাব নেই। সেই জন্য মৌমিতার বাবা মা সায়ন্তনের সঙ্গে মৌমিতার বিয়ে ঠিক করে। কিন্তু তখনও মৌমিতা একটা সত্যি কথা জানে না যে সায়ন্তনের সেই ফটো এফেক্ট দিয়ে ফর্সা করা হয়েছিল। আর প্রকৃতপক্ষে সায়ন্তন ছিল কয়লার মতো কালো। আর বিয়ের দিন সায়ন্তন যেহেতু মেকআপ করে থাকে, তাই তাকে দেখতে অনেক বেশি ফর্সা বলে মনে হয়। মৌমিতা, তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছো, তাই অনেক অনেক থ্যাংক ইউ। আসলে বেশিরভাগ মেয়ে আমাকে বিয়ে করতে চাইছিল না। আমার অনেক টাকা আছে, তবুও আমাকে কেউ বিয়ে করতে রাজি হচ্ছিল না, জানো। এ আবার কেমন কথা সায়ন্তন? তোমাকে এত সুন্দর দেখতে, তবুও তোমাকে কেউ বিয়ে করতে চাইছিল না? আমি তো তোমাকে দেখে একেবারে পাগল হয়ে গেছি। তুমি বড় লোক, তার উপর দেখতে সুন্দর, অসাধারণ কম্বিনেশন। তাই তোমাকে যারা বিয়ে করতে চায়নি তাদের ব্যাড লাক। মৌমিতার এমন কথা শুনে সায়ন্তনের ভীষণ খারাপ লাগে, কারণ সে কিছুতেই তার হবু বউকে সত্যি কথা বলতে পারে না। আর মৌমিতার বাবা মা সায়ন্তনকে বিশেষভাবে সেই সত্যি কথা বলতে বারণ করে দেয়, কারণ মৌমিতা যদি একবার জানতে পারে তার হবু বর কয়লার মতো কালো, তাই সে কিছুতেই সায়ন্তনকে বিয়ে করতে চাইবে না। বাবা সায়ন্তন, তুমি ভুল করেও কিন্তু বিয়ের আগে তোমার কালো মুখ আমার মেয়েকে দেখিও না, তাহলে কিন্তু আমার মেয়ে বিয়েটা ক্যান্সেল করে দেবে। আর আমি চাই না তোমার মতো ভালো ছেলে আমাদের হাতছাড়া হয়ে যাক। কিন্তু কাকিমা, বিয়ের পর তো প্রত্যেকদিন আমার পক্ষে মেকআপ করে থাকা সম্ভব নয়। তখন তো আপনার মেয়ে সত্যি কথা জানতেই পারবে। তখন যদিও আমার সাথে ঘর করতে না চাই, এখন আপনি না হয় আমার এআই জেনারেটেড ফটো দেখিয়ে কাটিয়ে দিলেন। আর তখন তো আমি নিজেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ফর্সা করতে পারবো না, তাই না? তুমি ওসব ব্যাপার নিয়ে চিন্তা করো না। একবার বিয়েটা হয়ে যাক, তারপর আমার মেয়ে যখন তোমার কালো রূপ দেখতে পাবে, তখন এমনিতেই ওর আর কিছু করার থাকবে না। বিয়ে হয়ে যাওয়ার পর ও কিছুতেই নিজের বিয়ে ভাঙতে পারবে না। আমার মেয়ের উপর এটুকু বিশ্বাস আছে। এভাবেই কালো সায়ন্তনের সঙ্গে ফর্সা মৌমিতার বিয়ে ঠিক হয়। আর বিয়ের দিন সায়ন্তন ফুল বডিতে একেবারে কিলো কিলো মেকআপ মেখে নিজেকে ফর্সা করে আসে। আর মৌমিতা বুঝতে পর্যন্ত পারে না তার হবু বর দেখতে কালো। কিছুক্ষণের মধ্যেই সায়ন্তন এবং মৌমিতার ধুমধাম করে বিয়ে হয়ে গেলে বিয়ের পরের দিন সকালবেলা মৌমিতা আরাম করে ঘুম থেকে ওঠে। আর তখন সায়ন্তন তার খাটের পাশে চা নিয়ে দাঁড়িয়ে থাকে। আর তখনই সায়ন্তনের কালো রং দেখে সে একেবারে ভয়ের চোটে আটকে ওঠে। এ কি সায়ন্তন, মুখে কালো রঙের কি মেখেছো তুমি? সকালবেলা মুখে কালো রং মেখে আমার সঙ্গে ইয়ার্কি করা হচ্ছে? যাও মুখ ধুয়ে এসো। ইস, তোমাকে দেখতে কি খারাপ লাগছে, একেবারে বাদরের মতো। আমি তোমার দিকে তাকাতে পর্যন্ত পারছি না। আমার কিন্তু এরকম ইয়ার্কি ভালো লাগে না। আমার কালো গায়ের রং একদম পছন্দ নয়। আমি মুখে কালো রং মাখিনি মৌমিতা, এটাই আমার গায়ের আসল রং। আমি প্রকৃতপক্ষে কালো, ফর্সা নয়। আর বিয়ের দিন কিলো কিলো মেকআপ মেখে তোমাকে বিয়ে করেছিলাম, তাই আমাকে অনেক ফর্সা লাগছিল। আর আজকে সকালবেলা নিজের মুখ ধুয়েছি বলে মেকআপ চলে গেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি সব বলছো? তুমি কালো মানে? আমি নিজের চোখে কালকে তোমাকে ফর্সা দেখেছি, আর এখন তোমাকে কালো দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করতে পারছি না। তুমি এত কালো কি করে হতে পারো? তার মানে তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো? হাই হাই, আমার সঙ্গে কি অনাচার হয়ে গেল। আমি কিছুতেই তোমার সঙ্গে সংসার করতে পারবো না। এভাবেই মৌমিতা তার কালো বরকে দেখে ডাক ছেড়ে কাঁদতে শুরু করে। আর তখনই সেখানে মৌমিতার শাশুড়ি মা চলে আসে। আর মৌমিতা সবাইকে ভীষণ পরিমাণে অপমান করতে শুরু করে। এমনকি মৌমিতা তার মাকে ফোন করে সেই ব্যাপারে জানায়। দেখ, আমি জানি সায়ন্তনের গায়ের রং কালো, কিন্তু আমার কিছু করার নেই। ও তোকে খুবই ভালো রাখবে। আর আমি ইচ্ছা করেই তোকে মিথ্যা কথা বলে বিয়ে দিয়েছি। তাই তুই আমার কাছে সায়ন্তনের গায়ের কালো রং নিয়ে নালিশ করতে আসিস না। তার মানে তুমিও আমার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে মিলে আমাকে ঠকিয়েছো? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না মা, তোমরা এতটা খারাপ হতে পারো। হাই হাই, শেষ পর্যন্ত আমার কালো বর, আমার মতো সুন্দরী মেয়ের কপালে শেষ পর্যন্ত এরকম কালো বর।
মৌমিতা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে তার চোখের সামনে কিছুতেই তার কালো বরকে সহ্য করতে পারে না, আর সে অনবরত নিজের কপালকেই দোষ দিতে থাকে। এমনকি একদিন আগে পর্যন্ত সে সায়ন্তনকে বর হিসেবে পেয়ে ভীষণ খুশি ছিল, কিন্তু এখন কালো রঙের জন্য সে নিজের বরকে চোখের বিষ বলে মনে করছে। দেখো মৌমিতা, এরকম করে কান্নাকাটি করো না। আমি বুঝতে পারছি তোমার আমাকে পছন্দ হয়নি, কিন্তু আমি চাইলে তোমাকে সারা জীবন মিথ্যা কথা বলতে পারতাম আর মুখে সবসময় মেকআপ করে থাকতে পারতাম, কিন্তু আমি তোমাকে সত্যি বলে দিয়েছি। তুমি কেন এত ভালো মানুষ হয়ে আমাকে সত্যি কথা বলতে গেলে? আমি নিজে এত সুন্দরী, তাই আমি চেয়েছিলাম যাতে আমার বর সুন্দর হবে। আমার টাকা পয়সার দরকার নেই, আমি সারা জীবন তোমার মিথ্যা কথা নিয়েই থাকতাম, তবুও তো চোখের সামনে নিজের সুন্দর ফর্সা বরকে দেখতে পেতাম। এই বলে মৌমিতা খাট থেকে নেমে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ে, আর সেদিন থেকেই সে তার বরের সঙ্গে অতিশয় খারাপ ব্যবহার করতে শুরু করে। সায়ন্তন মৌমিতাকে দামি দামি গিফট কিনে দেয়, ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যায়, কিন্তু তবুও মৌমিতার মন গলে না। আর এমনকি মৌমিতা সায়ন্তনের সঙ্গে রাস্তায় বেরোতে পর্যন্ত লজ্জা পায়। আজকে অফিস থেকে আমাকে সিনেমা দেখার জন্য 2টো পাস দিয়েছে। অফিস থেকে ফেরার পথে আমার সাথে সিনেমা দেখতে যাবে, তাহলে তোমার মনটা একটু ভালো হবে। তোমার সঙ্গে সিনেমা দেখতে আমার বইই গেছে, কারণ যখন ঘরে আলো জ্বলে তখন তোমার গায়ের কালো রঙের জন্য তোমাকে এমনিতেই আমি দেখতে পাই না। তারপর সিনেমা হল অন্ধকার থাকবে আর আমার মনে হবে আমার পাশে একটা কালো ভূত বসে আছে, তাই আমি তোমার সঙ্গে সিনেমা দেখতে যেতে পারবো না। আমার মতো সুন্দরী মেয়ে তোমার মতো কালো বরের সঙ্গে সিনেমা দেখতে গেলে সবাই হাসাহাসি করবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে সিনেমা দেখতে যেতে হবে না। আমি বরং অফিস থেকে ফেরার সময় তোমার পছন্দের মটন বিরিয়ানি নিয়ে আসবো। আমি জানি তোমার মটন বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে। এই বলে সায়ন্তন অফিসে চলে যায়। এভাবেই দিনের পর দিন মৌমিতা তার বরকে একেবারে অসহ্য মনে করতে শুরু করে। অন্যদিকে সায়ন্তনের অফিসের সমস্ত বন্ধু বান্ধব সায়ন্তনকে ভীষণ পরিমাণে খেপাতে থাকে। সত্যি ভাই, তুই কি খেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলিস বলতো, যে এত সুন্দরী বউ পেয়েছিস? তোর কপালটা একেবারে সোনা দিয়ে বাঁধানো, কারণ তোর গায়ের রং কালো, কিন্তু তোর বউ দেখ একেবারে বিন্দাস ফর্সা পেয়েছিস। তোরা এখন অফিসের কাজবাজ ছেড়ে আমার বউয়ের গায়ের রং নিয়ে আলোচনা করবি, তাই তো? কতবার বলেছি আমার বউকে নিয়ে কোনো রকম আলোচনা করবি না, আমার ভালো লাগে না। কিন্তু তোর সুন্দরী বউকে নিয়ে আলোচনা করতে তো আমাদের খুব ভালো লাগে, কেননা আমার যদি এরকম একটা সুন্দরী বউ হতো তাহলে জীবনটা পুরো শুধরে যেত। এক কাজ কর, তোর সুন্দরী বউ তোর মতো কালো বড়ের সঙ্গে তো সংসার করতে চায় না, তুই ওকে বলিস না আমার সাথে সংসার করতে, আমি ফ্রি আছি। আকাশ এরকম কথা বললে সায়ন্তন তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। সায়ন্তন কিছুতেই নিজের রাগ সামনে রাখতে পারে না, আর আকাশকে একটা ঠাসিয়ে থাপ্পড় মারি। এভাবেই অফিসে দুই বন্ধুর মধ্যে হাতাহাতি বেঁধে গেলে অফিসের বস এসে তাদের ঝগড়া থামায়, আর তারপর থেকে আকাশ আর সায়ন্তনকে একেবারে সহ্য করতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর মৌমিতা ও সায়ন্তনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে থাকে। এমনকি এখন সবসময় মৌমিতা নিজের ফোন নিয়েই ব্যস্ত থাকে। একদিন, আচ্ছা সবসময় তুমি ফোন নিয়ে কি করো বলো তো? এত কাকে মেসেজ করো? সেই কখন থেকে তোমাকে ডাকছি, একটু চা করে দিতে বলছি, কিন্তু তুমি আমার কোনো কথাই পাত্তাই তো দিচ্ছ না। তোমার তো দেখছি শখ কম নয়, তুমি আমাকে চা করতে বলো কোন সাহসে? আর তোমার গায়ের রং এমনিতেও চায়ের পাতার মতো কালো, নিজেকে গরম জলে ফুটিয়ে নাও, দেখবে চা হয়ে যাবে। নিজের মাকে বলো তোমাকে চা করে খাওয়াবে, আমাকে একদম ডিস্টার্ব করবে না। আর তাছাড়া আমি যাকেই মেসেজ করি না কেন, তোমার তাতে কি? এই বলে মৌমিতা তার বরকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আর সায়ন্তন লুকিয়ে লুকিয়ে দেখে তার বউ ফোনে হেসে হেসে কোনো একটা ছেলের সঙ্গে গল্প করছে, কিন্তু তবুও সায়ন্তন তার বউকে কিছু বলে না। এমনকি মৌমিতা মাঝে মধ্যেই সকালে বিকালে সুন্দর করে সেজে গুজে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে, আর সায়ন্তনকে কোনো কথা জানানোরও প্রয়োজন মনে করে না। এভাবেই কিছুদিন কাটে। একদিন রাত্রিবেলা সায়ন্তন এবং মৌমিতা পাশাপাশি শুয়ে আছে, এমন সময় সায়ন্তন মৌমিতার হাতে হাত রাখে, আর তখনই মৌমিতার ঘুম ভেঙে যায়। তোমার এত বড় সাহস, তুমি আমার অনুমতি ছাড়া আমার হাতের উপর হাত রাখলে? তোমাকে আমি কতবার বলেছি না যে তুমি আমাকে স্পর্শ করবে না? আমরা দুজনে একই বিছানায় থাকি মানে এটা নয় যে আমার উপর তোমার অধিকার আছে। এইরকম করে আমাকে আর অপমান করো না মৌমিতা, আমি তোমার স্বামী হই, আর এইবার অন্তত আমাকে তুমি মেনে নাও। কতদিন তুমি আমার থেকে এরকম ভাবে দূরে দূরে থাকবে বলো তো? তোমার মতো অসভ্য অভদ্র নির্লজ্জ ছেলে আমি একটাও দেখিনি। তুমি তো দেখছো তোমার গায়ের রং কালো বলে আমি তোমাকে সহ্য করতে পারছি না, আর তবুও তুমি বড় বড় কথা বলছো। আজকে থেকে তুমি আমার পাশে একদম শোবে না। তোমার যদি মনে হয় তুমি এই ঘরে ঘুমাবে তাহলে তুমি ঘুমাও, আমি বাইরে বারান্দায় গিয়ে শুয়ে পড়ছি, কারণ তোমাকে আমি একদম ভরসা করি না।
এই বলে মৌমিতা সায়ন্তনকে যা নাই তাই বলে অপমান করে বারান্দায় সোফাতে গিয়ে শুয়ে পড়ে। আর এর ফলে সায়ন্তনের চোখে জল চলে আসে। কিন্তু মৌমিতা বারান্দায় গিয়ে ঘুমানোর নাম করে ফোন করে নিজের প্রেমিকের সঙ্গে গল্প করতে শুরু করে। তুমি খুব সুন্দর আকাশ, আমার বর যদি তোমার মতো সুন্দর হতো তাহলে আমার কষ্ট হতো না। ভাগ্যিস তুমি কিছুদিন আগে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলে। তোমার সঙ্গে রাত জেগে গল্প করতে আমার খুব ভালো লাগে। আর আমার মতো সুন্দরী মেয়ের জন্য তোমার মতো সুন্দর ছেলেই একেবারে পারফেক্ট। তুমিও কম সুন্দরী নাকি মৌমিতা? ওইরকম কালো বাদরের মতো ছেলে তোমাকে কি করে যে বউ হিসেবে পেলো কি জানি। তুমি যদি আমার বউ হতে তাহলে আমি তোমাকে মাথায় করে রাখতাম। তোমার মতো সুন্দরী বউ পাওয়ার আমার বহুদিনের ইচ্ছা, তাই আমি ঠিক করেছি তোমাকে ওই বাড়ি থেকে নিয়ে এসে আমি আমার বউ বানাবো। হ্যাঁ, আমিও তোমাকে বিয়ে করতে চাই। আমি তাড়াতাড়ি এই কালো কালটু বরটাকে ডিভোর্স দিয়ে দেব আর ওর সঙ্গে কোনোদিনও সংসার করব না। তারপর আমি তোমাকে বিয়ে করব, কেমন? এমন সময় সায়ন্তন মৌমিতা এবং আকাশের সব কথা শুনে নেয়। আর সায়ন্তন তখনই মৌমিতার হাত থেকে ফোন কেড়ে নেয় আর মৌমিতার ফোন নিয়ে আকাশকে ধমক দিতে শুরু করে। দেখ ভাই, ফালতু আমাকে দোষ দিবি না। তোর বউ বুঝি খুব ভালো, নিজের বর থাকতে রাত্রেবেলা পরপুরুষের সাথে গল্প করছে। তার মানে বোঝ তোর বউয়ের চরিত্র কেমন। তুই সেদিন আমাকে থাপ্পড় মেরেছিলিস আর বলেছিলিস তোর বউ নাকি খুব ভালো। আর এখন নিজের বউ ভালো নমুনা নিজেই দেখ। আর শোন, এইসব বিষয়ে অফিসে কাউকে বলবি না। আমি চাই না আমার রেপুটেশন খারাপ হোক। আর তোর বিয়ে করা বউকে আমার বিয়ে করতে বইই গেছে। তুই ওকে নিয়ে সংসার কর। আমি শুধুমাত্র টাইম পাস করছিলাম, আর কিছুই না। এই বলে আকাশ সায়ন্তনের মুখের উপর ফোন কেটে দেয়। আর মৌমিতা যখন আকাশের কথা শুনি তখন সে কেঁদে কেঁদে কুল কিনারা পায় না। তোমার আকাশের সাথে সংসার করার খুব শখ, তাই তো? তাই তুমি চিন্তা করো না, আমি আকাশকে ঠিক বুঝিয়ে শুনিয়ে তোমার সাথে বিয়ে দেবো। আর ও দেখতে অনেক হ্যান্ডসাম, আর তুমিও সুন্দরী, তাই তোমরা সুখে শান্তিতে সংসার করতে পারবে। আর আমি তোমাকে কালকেই ডিভোর্স দিয়ে দেবো। সায়ন্তনের এমন কথা শুনে মৌমিতা ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে। আর সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে যে কালো বরকে সে এতদিন ছোট করছিল, সেই কালো বর নিজে তাকে ডিভোর্স দিতে চাইছে। তাই মৌমিতা এবার হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করে। আমাকে ক্ষমা করে দাও। তোমার গায়ের কালো রঙের পেছনে যে একটা হীরা লুকিয়ে আছে আমি বুঝতে পারিনি। আমি এতদিন তোমাকে অনেক ভুল ভেবেছি। আমি অন্য কারোর সঙ্গে সংসার করতে চাই না। আমি তোমার সঙ্গেই সংসার করতে চাই। আমি কোনোদিনও আর তোমাকে কালো গায়ের রঙের জন্য অপমান করব না। কিন্তু তুমি আমাকে দয়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিও না সায়ন্তন। মৌমিতার চোখে জল দেখে সায়ন্তনের মন গলে যায় আর সে তখনই তার বউকে ক্ষমা করে দেয়। তারপর থেকে মৌমিতা নিজের বরের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। আর বছর ঘুরতে না ঘুরতেই মৌমিতা একটা ছোট্ট পুত্র সন্তানের জন্ম দেয়। এভাবেই সে তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে। প্রিয়া, তুমি কেচোর মতো কি খাও প্রত্যেকদিন? আমার দেখলে খুব গা গোলায়। প্রত্যেকদিন এসব জিনিস খেলে তোমার শরীর তো খারাপ করবে। ডাল ভাত খেতে তোমার যে কি সমস্যা হয় আমি বুঝি না। উফ, কতবার বলেছি তোমাকে, তুমি তবুও ভুলে যাও। এটাকে কেচোর মতো জিনিস বলে না, এটা হলো ম্যাগি। তুমি বিয়ের আগে কখনো ম্যাগি খাওনি? অবশ্য তোমাদের বাড়িতে এসব মডার্ন খাওয়া হয় না, তাই তুমি ম্যাগির স্বাদ বুঝবে না। তোমার দাদা এত কষ্ট করে রোজগার করে আর সেই টাকা দিয়ে সংসার চালায়, কিন্তু তুমি প্রত্যেকদিন দোকান থেকে এই হলুদ প্যাকেটে করে ম্যাগি কিনে নিয়ে আসো। এই টাকাগুলো জমিয়ে রাখলে তাহলে আমাদের সংসারের তো কাজে লাগতে পারে, বলো? তুমি আগে কখনো ম্যাগি খাওনি, তাই এরকম কথা তুমি বলতে পারছো। আজকে একবার তুমি ম্যাগি খেয়ে দেখো, তুমি আমার মতো ম্যাগি পাগল হয়ে উঠবে, বুঝলে বৌদি? এই বলে প্রিয়া গরম গরম ম্যাগি রান্না করে বাটিতে করে ঢেলে নিয়ে চলে আসে। ম্যাগি খেতে শুরু করে দেয় এবং অন্য আর এক বাটি ম্যাগি সে তার বৌদির দিকে এগিয়ে দেয়। প্রথমে রিতা কিছুতেই ম্যাগি খেতে চায় না, কিন্তু তার ননদ জোর করে অল্প একটু ম্যাগি তার বৌদিকে খাইয়ে দেয়। কিন্তু ম্যাগি খাওয়ার পরে হঠাৎ করেই রিতার ভীষণ পরিমাণে শরীর খারাপ হতে শুরু করে। সে মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায় আর সেই মুহূর্তে সেখানে তার শাশুড়ি মা এবং স্বামী চলে আসে। এ কি রিতা, তোমার কি হলো? চোখ খুলছো না কেন? দয়া করে চোখ খোলো। বোন, তুই আমার বউকে কি এমন খাওয়ালি যে এরকম অজ্ঞান হয়ে পড়ে গেল? এক সপ্তাহ আগে কমল কাজের সূত্রে বাইরে যাবে বলে ঠিক করেছিল। সে ছিল পরিবারের একমাত্র টাকা রোজগারের সূত্র। তাকে সারাদিন রাত কাজ করে টাকা রোজগার করে কষ্ট করে সংসার চালাতে হয়। সে বাইরে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিল, সেই সময় তার বোন তার কাছে এসে বলে, দাদা তুই চলে যাচ্ছিস, তাহলে আমাকে ম্যাগি কে এনে দেবে রে? তুই তো জানিস মা ভালো করে হাঁটাচলা করতে পারে না, আর বৌদি এসব খাবারের ব্যাপারে কিছুই বোঝে না, তাই আমি তো খুব বিপদে পড়ে যাব এবার।
এটা আবার কিরকম কথা হলো বোন? তোর ম্যাগি খাওয়ার জন্য আমি কাজ করতে যাবো না সেটা সম্ভব না রে। তোর তো নিজের হাত পা আছে, তুই জোয়ান মেয়ে, তুই নিজে দোকানে গিয়ে ম্যাগি কিনে নিয়ে চলে আসতে পারিস তো। আরে আমার কাছে দোকানে যাওয়াটা কোনো ব্যাপার নয়, কিন্তু ম্যাগি কিনে খাওয়াটা হলো সবচেয়ে বড় ব্যাপার। কারণ ম্যাগি কেনার মতো টাকা তো আমার কাছে নেই। মায়ের কাছে টাকা চাইলে মা আমাকে দেবে না, তাই তুই আমাকে 5,000 টাকা দিয়ে দিস, আমি ম্যাগি কিনে খাবো। প্রিয়া তার দাদার কাছে 5,000 টাকা চাইলে কমল ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে রীতা সেখানে চলে আসে। সে তার স্বামীর কাছে নিজের ননদের এরকম আবদার শুনে বলে, তোমার কোনো ধারণা আছে প্রিয়া যে 5,000 টাকায় কতগুলো শূন্য হয়? আর তুমি সেই টাকাটা তোমার দাদার কাছ থেকে চাইছো ওইসব ছাইপাশ খাবার খাওয়ার জন্য? 5,000 টাকায় আমাদের মাসে সংসারের খাওয়া হয়ে যায়, তাই তোমাকে তোমার দাদা ওই টাকাটা দিতে পারবে না। তুমি সবেমাত্র বিয়ে করে এই বাড়িতে এসেছো, আর এখন থেকে আমার উপর খবরদারি করার চেষ্টা করছো। আমাকে ম্যাগি খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর আমি দাদার কাছে টাকা চেয়েছি, দাদা আমাকে দেয়নি, সেটা কখনো হয়নি, বুঝলে বৌদি? আচ্ছা তোরা এবার থেমে যা প্রিয়া, আমি তোকে 5,000 টাকা দিয়ে দিচ্ছি, তুই দয়া করে এই ম্যাগি খাওয়াটা কমা, তা নাহলে তো আমরা ফতুর হয়ে যাব। এই বলে কমল তার বোকা ভাতটা ভেঙে দেয়। সে সেখান থেকে 5,000 টাকা কোনো মতে জোগাড় করে তার বোনকে দিয়ে দেয়। সেই দেখে রীতা ভীষণ পরিমাণে রেগে যায়, কিন্তু সে তার বরকে এবং ননদকে কিছুই বলতে পারে না। কমল ব্যাগ গুছিয়ে তার কাজের গন্তব্যস্থলে রওনা দেয়। তারপর থেকে প্রিয়া প্রত্যেক দিন দোকান থেকে বেশি বেশি করে ম্যাগি কিনে নিয়ে আসে এবং খেতে থাকে। একদিন প্রিয়া নিজের ঘরে বসে পড়াশোনা করছিল। সেই সময়, বৌদি আমাকে ভালো করে গরম গরম ম্যাগি বানিয়ে এনে দাও না, আমার পড়াশোনায় মন বসছে না। পারলে একটা ডিম অমলেট করে সেই ম্যাগিতে দিয়ে দেবে, আমার ডিম দিয়ে ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে। না বাবা, আমি ওসব কেঁচোর মতো জিনিস রান্না করতে পারবো না, আমার খুব ভয় লাগে। তারপর কি থেকে কি হয়ে যাবে, তুমি আমাকে গালমন্দ করবে। এরকম অশিক্ষিত বউয়ের মতো ম্যাগিকে কেঁচো বলো কেন? তুমি নাটক করো কেন? ম্যাগি রান্না করা এমন কোনো ব্যাপার নয়। গ্যাসে ভালো করে জল ফুটিয়ে সেই জলের মধ্যে ম্যাগি আর মশলা দিয়ে দেবে, তাহলেই তো হয়ে যাবে। রীতার ননদ তাকে জোর করে ম্যাগি বানানোর জন্য রান্নাঘরে পাঠিয়ে দেয়। রীতা কোনো মতে জল ফুটিয়ে তার মধ্যে ম্যাগি এবং মশলা দিয়ে দেয়, কিন্তু ম্যাগি পুরোপুরি জলে গুলে না যাওয়ায় সে ভীষণ পরিমাণে অবাক হয়। তাই সে বুঝতে পারে না যে কিভাবে এই ম্যাগিটা রান্না করবে, এবং পুরো ম্যাগি জলে গুলে গেলে সে ম্যাগি ঝোল বানিয়ে বাটিতে ঢেলে দেয়। আমি কি একবার ঝোলটা খেয়ে দেখবো যে কিরকম খেতে হয়েছে? না না থাক, দরকার নেই বাবা, তারপর কি থেকে কি হয়ে যাবে, তখন আবার পেট খারাপ হয়ে মরবো। তার থেকে আমার ননদই এসব খাক, আমি যেটা বাবার জন্মে কখনো খাইনি আর খাবো না। এই বলে রীতা সেই ম্যাগির ঝোল নিয়ে তার উপর একটা ডিম সিদ্ধ দিয়ে দেয় এবং সেটা নিয়ে ননদের ঘরে চলে যায়। প্রিয়া এই রকম ধরনের ম্যাগি রান্না দেখে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ সে বাটির মধ্যে কোথাও ম্যাগি খুঁজে পায় না। এটা তুমি কি রান্না করেছো বৌদি? এর মধ্যে ম্যাগি কোথায়? শুধু হলুদ রঙের ঝোলের মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছো। ছি ছি, তুমি তো দেখছি একেবারে সত্যিই অশিক্ষিত। তোমাকে ম্যাগি রান্না করতে বলা আমার অনেক ভুল হয়েছে। তুমি রাগ করছো কেন আমার উপর? আমি তোমার খাওয়ার সুবিধার জন্য এই কেঁচোর মতো জিনিসগুলোকে গলিয়ে দিয়েছি, তাহলে একেবারে তোমার পেটে চলে যাবে। তোমাকে আমি সত্যি সহ্য করতে পারছি না বৌদি, তুমি 2 প্যাকেট ম্যাগি গলিয়ে পুরোপুরি নষ্ট করে ফেললে। আমাকে আবার উঠে রান্নাঘরে গিয়ে ম্যাগি বানাতে হবে। কিচ্ছু বোঝে না, গাধা মহিলা একটা। এই বলে প্রিয়া রান্নাঘরে চলে যায় এবং সে নিজের হাতে ম্যাগি বানিয়ে খায়। এভাবে কয়েকদিন কাটে। একদিন প্রিয়া তার মায়ের ঘরে এসে বলে, মা আমি ভেবেছি একদিন বৌদিকে নিয়ে গঙ্গার ঘাটে ঘুরতে যাব। তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কালকে বিকালে আমি আর বৌদিকে গঙ্গার ঘাটে ঘুরতে যেতে পারি। কারণ তোমার তো শরীরটা ভালো নেই, তাই তোমাকে বাড়িতে একা রেখে যাওয়াটা কিন্তু ঠিক হবে না। না না, চিন্তার কোনো কারণ নেই। সংসারে দেখাশোনা করতে করতে আমার বৌমারও কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই তুই পারলে তোর বৌদিকে নিয়ে ঘুরে আয়, আর ওকে ওর মন পছন্দের কোনো খাবার খাইয়ে দিবি, তাহলে রীতাও খুব খুশি হবে। প্রিয়া তার মায়ের কাছ থেকে গঙ্গার ঘাটে ঘুরতে যাওয়ার অনুমতি পেয়ে খুবই খুশি হয়। সে তার বৌদিকে ঘুরতে যাওয়ার কথা জানায়, কিন্তু রীতা তার ননদের এত ভালো ব্যবহারের কারণ কিছুতেই বুঝতে পারে না। তাই সে প্রথমে প্রিয়ার সাথে কোথাও ঘুরতে যেতে চায় না, কিন্তু প্রিয়া তাকে ভীষণ পরিমাণে জোর করায় সে তার ননদের সাথে পরের দিন গঙ্গার ঘাটে ঘুরতে চলে যায়। বৌদি
তুমি ঘাটে একটু বসো, আমি এক্ষুনি আসছি। তুমি কিন্তু এখান থেকে কোথাও যেও না, না হলে রাস্তা হারিয়ে যাবে, তাহলে একটা বিপদ হবে। কিন্তু তুমি আমাকে এভাবে একা একা রেখে কোথায় যাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। গঙ্গার ঘাটে লালটুদার চায়ের দোকানে একটা দারুণ ম্যাগি তৈরি হয়, আমি সেই ম্যাগিটাই খেতে এখানে এসেছি। আমি কোনোদিনও বাড়ি থেকে একা এত দূরে আসেনি তো, তাই তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। কারণ তুমি যদি আমার সঙ্গে আসো তাহলেই তো মা আর কোনো চিন্তা করবে না। রীতা তার ননদের কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়। তাহলে তুমি এখানে একাই আসতে পারতে, আমাকে নিয়ে আসার কি দরকার ছিল? শোনো বৌদি, এখন ফালতু ফালতু আমার সাথে ঝগড়া করো না তো, তাহলে কিন্তু আমি তোমাকে একা ছেড়ে চলে যাব। তাই তুমি একটু বসো, আমি ম্যাগি খেয়ে এক্ষুনি চলে আসবো। আর তোমার যদি বসতে ইচ্ছে না করে তাহলে আমার সাথে ম্যাগি খেতে চলো। প্রিয়া এইভাবে তার বৌদিকে একা রেখে ম্যাগি খেতে চলে যায়। প্রায় বেশ অনেকক্ষণ হয়ে গেলে তার ননদ কিছুতেই ফিরে আসে না। সেই কারণে রীতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কিন্তু অন্যদিকে প্রিয়া লালটুর দোকানে বেশি বেশি করে ম্যাগি খেতে থাকে, তাই তার ফিরে আসতে খুবই দেরি হয়। সে ফিরে এসে দেখে তার বৌদি সেখানে নেই। এর ফলে সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। রীতা কোনো মতে লোকজনদের রাস্তা জিজ্ঞাসা করতে করতে কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে চলে আসে। এই মরেছে, একটু আগেই তো বৌদি এখানে বসেছিল, তাহলে এখন কোথায় গেল? এখন যদি আমি ওকে খুঁজে না পাই তাহলে মা তো আমাকে ভীষণ বকা দেবে, আমার আর ভালো লাগে না। প্রিয়া চারিদিকে খুঁজেও তার বৌদির কোনো সন্ধান পায় না। এর ফলে সে ভয়ে ভয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দেখে যে তার মা এবং বৌদি একসঙ্গে বসে আছে। এই দেখে সে প্রচন্ড পরিমাণে তার বৌদির উপর রেগে যায়। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই বলো বৌদি? তুমি আমাকে না জানিয়ে কোন সাহসে বাড়ি ফিরে আসলে? একবারও বুঝতে পারলে না যে আমি তোমাকে খোঁজাখুঁজি করব? একেবারে আমার বৌমাকে বকবি না বলে দিলাম। তুই ওকে 1 ঘন্টা নদীর ধারে বসিয়ে কেন রেখে গিয়েছিলি? তুই তো ভালো করে জানিস যে ও শহরের রাস্তাঘাট চেনে না, তাই ও ভয় পেয়ে গিয়েছিল আর কোনো মতে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসেছে। তাহলে আপনি বলুন মা, এরকম ভাবে ম্যাগি খাওয়ার জন্য নিজের বৌদিকে কেউ একা ছেড়ে দিয়ে চলে যায়? আজকে আমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার ননদ আমার স্বামীকে কি জবাব দিত? আমি বেশ করেছি বাড়িতে চলে এসেছি। আমার ছেলের বউকে মাধ্যম বানিয়ে তোমার ম্যাগি খেতে যাওয়া আমি একেবারে বের করে দেব। আর কোনোদিন যদি ম্যাগির জন্য তুমি পাগলামি করেছো তাহলে আমার থেকে বাজে কেউ হবে না। এই বলে শিবানী দেবী তার ঘরে চলে যায়। রীতা তার ননদের সাথে কোনো কথা বলে না, কিন্তু প্রিয়া তার বৌদির উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে। আমার নামে মায়ের কাছে নালিশ করা আমি বের করে দেব একেবারে। আমি জানি তোমাকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয়, আর আমি ম্যাগি খাওয়া কিছুতেই বন্ধ করব না। কিছুদিন আগে প্রিয়া যখন তার দাদা এবং বৌদির ঘরের সামনে থেকে যায়, ঠিক সেই সময় সে তাদের কথোপকথন শুনতে পায়। কমল রীতাকে ময়দা জাতীয় কোনো দ্রব্য খেতে বারণ করে, কারণ সে ভালো করেই জানে যে তার বউয়ের ময়দা জাতীয় দ্রব্য কিছু সহ্য হয় না। ছোটবেলায় রীতা অজান্তে ময়দা জাতীয় দ্রব্য খেয়ে ফেলার ফলে তাকে হসপিটালে ভর্তি পর্যন্ত হতে হয়। আর সেই কারণে প্রিয়া তার বৌদিকে ম্যাগি খাইয়ে তার প্রতিশোধ নিতে চায়। সে ছলে বলে কৌশলে তার বৌদিকে জোর করে ম্যাগি খাইয়ে দেয় এবং রীতা প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। কমল, তুই এক্ষুনি বৌমাকে হসপিটালে ভর্তি কর, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। ও কি খেয়েছে কি খায়নি সেই বিষয়ে পরে আলোচনা হবে। এখন ওর প্রাণ বাঁচানো সবার আগে দরকার। এই বলে তারা রীতাকে সেই মুহূর্তে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু রীতার চিকিৎসা করে তাকে আইসিইউতে ভর্তি করে। সেই মুহূর্তে রীতার অপারেশন করা হয় এবং কোনো মতে সে সুস্থ হয়ে ওঠে। ওনাকে কোনো কারণে ম্যাগি খাওয়ানো হয়েছিল। অপারেশনের পর ওনার পেট থেকে আমরা ম্যাগি পেয়েছি। যেহেতু ময়দা সহ্য হয়নি সেই কারণে উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি যতটা সম্ভব ওয়াশ করে দিয়েছি। এবার বাদবাকি দায়িত্ব আপনাদের। তাহলে এরপরে উনি যদি আবার এই জাতীয় কোনো রকমের খাবার খায় তাহলে কিন্তু ওনাকে প্রাণে বাঁচানো সম্ভব হবে না। এই কাজ আমার বোনের ছেলের কারো হতে পারে না, কারণ আমাদের বাড়িতে ম্যাগি খাওয়ার পাত্র একমাত্র ওই আছে। কেন বোন, তুই আমার বউয়ের সাথে এরকম করলি কেন? প্রিয়া তার দাদার কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। সে প্রথমে নিজের বৌদিকে কিছুতেই ম্যাগি খাওয়ানোর কথা স্বীকার করতে চায় না, কিন্তু সে পরে তার পরিবারের চাপে পড়ে সব সত্যি কথা স্বীকার করে। আমার ভুল হয়ে গেছে দাদা, আমি জানতাম বৌদি আগে কোনোদিনও ম্যাগি খায়নি, তাই ম্যাগি কি দিয়ে তৈরি হয় সেই বিষয়ে বৌদির কোনো ধারণা থাকবে না। আর তাই বৌদির উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি ইচ্ছা করে বৌদিকে প্রথমবারের মতো ম্যাগি খাইয়ে দিয়েছি। এই বলে প্রিয়া সকলের কাছে ক্ষমা চায়
কয়েকদিন পর রিতাকে তারা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তার পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগে। এবার থেকে আমি তোমার খাওয়া দাওয়ার খেয়াল রাখবো বৌদি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি আর কখনো তোমাকে ম্যাগি খাওয়ার জন্য জোর করব না। না না, ঠিক আছে প্রিয়া, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। আমারও খেয়াল করা উচিত ছিল, ম্যাগি খাওয়ার আগে জানা দরকার ছিল সেটা কি দিয়ে তৈরি। আর আমি এবার থেকে কোনো কিছু খাওয়ার আগে ঠিকঠাক ভাবে না জেনে কিছুই খাবো না। এভাবেই রিতার প্রথম ম্যাগি খাওয়ার অভিজ্ঞতা একেবারে বিফলে চলে যায়। কিন্তু তারপর থেকে রিতা সকল বিষয়ে জানার চেষ্টা করে, তাকে আর কেউ বোকা প্রমাণিত করতে পারে না।